মাননীয় স্পিকার, আমরা লাইভে আছি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? স্বামী, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী। আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। ২১ শতকের বাঙালি নারীরা সকল বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খেলার মাঠ থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে রেখেছে তারা দাপুট উপস্থিতি। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইবিয়ান গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আমাদের আজকের এই ভার্চুয়াল ছায়া সংসদে, এবং আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার অন্তরা। আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। এরই আলোকে আজকের ছায়া সংসদে সরকারি দল হিসাবে অংশগ্রহণ করছেন দেশরত্ন শেখ হাসিনা হল, এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের ছায়া সংসদের বিতার্কিকদের সাথে। সরকারি দল অর্থাৎ দেশরত্ন শেখ হাসিনা হলের বিতার্কিকরা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সাফিয়া স্বর্ণা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাহজাবিন স্নিগ্ধা, মাননীয় সরকার দলের সংসদ সদস্য হোসনে আরা খাতুন। বিরোধী দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের বিতার্কিকরা হচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা নওরিন নুসরাত, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আরশি আখি, এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মারজান সাইদা। এবং আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত আছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত প্রভাষক শাহিদা আক্তার আশা ম্যাম। বিতর্কের নিয়মগুলো আমরা সবাই জানি, তবুও আপনাদের জ্ঞাতার্থে আমি সাধারণ কিছু নিয়ম জানিয়ে দেই। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা ৫ মিনিট করে সময় পাবেন। প্রথম মিনিট ও শেষ মিনিটে কোনো পয়েন্ট উত্থাপন করা যাবে না। এবং আরো জানিয়ে দেই, আমাদের আজকের এই ছায়া সংসদের ফলাফল অর্থাৎ বিজয়ী দল এবং সেরা বক্তা নির্বাচিত করা হবে দর্শক কমেন্ট এবং মডারেটর প্যানেলের বিচারের ভিত্তিতে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। শুরুতেই আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী সাফিয়া স্বর্ণাকে তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাবের পক্ষে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। Women in Leadership Achieving an Equal Future in a COVID-19 World। এটি 2021 সালের আন্তর্জাতিক নারী দিবসের স্লোগান। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। প্রথমে কিছু আবেগঘন কথা না বললেই নয়। মা, তুমি অমক আঙ্কেলের কোলে আমাকে যেতে বলো না, উনি আমাকে ব্যথা দেয়। চুল এত ছোট করে কেটে দিন যেন হাত দিয়ে ধরা না যায়। আপনার স্ত্রীও তো অফিসে যান, তাই না স্যার? তার অফিসের বসও কি আপনার স্ত্রীর সাথে এই ধরনের আচরণই করে? হ্যাঁ মাননীয় স্পিকার, এই সমস্ত আকুতিমূলক বাক্যগুলো কোনো না কোনো নারী তার সাথে ঘটে যাওয়া যৌন হয়রানিমূলক আচরণ নিয়ে বলেছে। মাননীয় স্পিকার, সরকার দলীয় প্রধানমন্ত্রী হিসেবে আজকের এই ছায়া সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপিত করতে যাচ্ছি সেটি হলো যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। আমি এবং আমার সরকার দলীয় মন্ত্রী এবং সাংসদ এটি আজকে এই ছায়া সংসদে প্রমাণ করে দিয়ে যাব যে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়।
প্রথমেই আসি সংজ্ঞায়নে। এই প্রস্তাবটির পক্ষে সংজ্ঞায়ন যখন আমরা করতে যাব তখন তিনটি বিষয় আমাদের সামনে উঠে আসে। সেই তিনটি বিষয় হচ্ছে যৌন হয়রানি, নারী অগ্রযাত্রা এবং প্রধান অন্তরায়। যৌন হয়রানি বলতে আমরা বুঝি একজন মানুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে যৌন উস্কানি বা নিপীড়নমূলক আচরণ করা। নারী অগ্রযাত্রা বলতে আমরা বুঝি যুগের সাথে তাল মিলিয়ে একজন নারী জ্ঞানে, গুণে, মানে, তর্কে, তথ্যে, পদে, যুক্তিতে এগিয়ে যাবে, সমভাবে কাঁধ মিলিয়ে চলবে পুরুষের সাথে। এটিকে আমরা নারী অগ্রযাত্রা হিসেবে ধরতে পারি। এবং প্রধান অন্তরায় হিসেবে আমরা যেটি বলতে পারি, প্রধান বলতে আমরা বুঝি যে অনেকগুলো কারণের মধ্যে যেটি মুখ্য কিংবা মূল, এবং অন্তরায় বলতে আমরা বুঝি বাধা কিংবা শেকল। এই প্রস্তাবের পক্ষে শক্ত অবস্থান থেকে আমি এবং আমার সরকার দল একটি মানদণ্ডকে নিয়েই এই বিতর্কটি করে যেতে পারি, সেটি হচ্ছে যৌন হয়রানি। এবং অন্যান্য যেসব সাধারণ মানদণ্ডগুলো সামনে উঠে আসে সেগুলো হচ্ছে বাল্যবিবাহ, বৈষম্য, দারিদ্রতা, কুসংস্কার ইত্যাদি। কিন্তু হাজারটা মানদণ্ড দাঁড় করিয়ে দিলেও দিন শেষে আমরা যৌন হয়রানিতেই এসেই পৌঁছাবো। মাননীয় স্পিকার, প্রতিটি মেয়ে স্বপ্ন দেখে সেও পাখির মতো আকাশে উড়বে, পৃথিবীর সব সুন্দরকে ছুঁয়ে দেখবে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই সমাজ নারীর সেই পাখা কেটে দিতে সদা সচেষ্ট। এই সমাজের বা পৃথিবীর কোনো নারী বলতে পারবে না যে সে জীবনে একবারও যৌন হয়রানির শিকার হয়নি, কারণ এটি ধ্রুব সত্য। নারীর অগ্রযাত্রার বাধা হিসেবে যে যত কারণই সামনে আসুক না কেন, সেই দিন শেষে আমরা যৌন হয়রানির কাছে হেরে যাব, কারণ এটি আমাদের সমাজে একটি এমন ধ্রুব সত্য যেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, এবং এটি যে একটি প্রধান অন্তরায় সেটি আমরা ভালো করেই বুঝতে পারি। কোন নারী অফিসে যদি যৌন হয়রানির শিকার হন তাহলে পরিবার এবং সমাজ তাকে কাজ করতে নিষেধ করে, কিন্তু যে যৌন হয়রানিমূলক আচরণ করলো তাকে কিন্তু বলা হয় না কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় না। এই সমাজে কোনো নারী ধর্ষিত হলে তাকে তার পোশাক এবং চলাফেরার দোষ দেওয়া হয়, তার দিকে আঙুল তোলা হয়, কিন্তু ধর্ষকের বিকৃত রুচি নিয়ে কথা বলা হয় অনেক পরে। যে সমাজে এত এত বাধা যৌন হয়রানির পক্ষে কথা বলে, সেই সমাজের নারীরা কিভাবে এগিয়ে যাবে বলতে পারেন মাননীয় স্পিকার? আমার মনে হয় না অন্য কোনো কারণ এখানে এনে দাঁড় করিয়ে দেওয়া যাবে যেই কারণ দিয়ে বলা যায় যে হ্যাঁ, এই কারণে নারীর অগ্রযাত্রা পিছিয়ে পড়ছে, নারীর অগ্রযাত্রায় অন্তরায়। জি, পয়েন্ট অফ ইনফরমেশন। জি, মাননীয় প্রধানমন্ত্রী, মানবাধিকার সংগঠন ও আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2018 সালে 732 জন, 2019 সালে 1413 জন এবং 2020 সালে 1546 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এবং এই ক্রমবর্ধমান হয়রানি সত্ত্বেও উচ্চশিক্ষা, বিসিএস সহ কৃষি, শিল্প, সেবা সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা দৃশ্যমান। এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ মাননীয় নেতা আপনার প্রশ্নটির জন্য। আসলে আপনি বলছেন তাদের কথাই যারা সামনে আসছে, যারা দৃশ্যমান, কিন্তু আপনি যদি প্রান্তিক পর্যায়ে ব্যবহারিক ভাবে দেখেন তাহলে দেখবেন যে আমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ নারীরাই এখনো পিছিয়ে আছে। যদি আপনি গ্রাম মফস্বলে এসে দেখেন তাহলে দেখবেন সংখ্যাগরিষ্ঠ নারীরা পিছিয়ে আছে, কারণ আমরা তাদেরকেই দেখতে পাই যারা দৃশ্যমান হয়, যারা সমাজে উঠে আসছে, কিন্তু সেই প্রান্তিক নারীদের খোঁজ আমরা নিচ্ছি না। ধন্যবাদ, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বলতে পারে আমি সে যে প্রশ্নটি করেছিল সেই প্রশ্নটিতে আসছি যে আজ আমরা অনেক নারীকে এগিয়ে যেতে দেখছি, হাজারো নারীদেরকে দেখছি, কিন্তু আমরা সেই সংখ্যা লঘু গোষ্ঠীকেই দেখছি, সংখ্যা গরিষ্ঠ সেই গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি না যারা আসলে পিছিয়ে আছে। মাননীয় স্পিকার, বাল্য বিবাহকে অন্য কারণ হিসেবে দেখবেন অজ্ঞানতা কিংবা পারিবারিক সমস্যা কিংবা দারিদ্রতা, কিন্তু সবকিছুকে যদি যোগসূত্র স্থাপন করার মাধ্যমে দেখতে চান সেই গোড়া কিন্তু যৌন হয়রানিতে এসেই বর্তাবে, কারণ এই সমস্ত কিছুর পিছনে যৌন হয়রানি হিসেবেই রয়েছে। আমার কি টাইম শেষ হয়েছে? আমার কি টাইম শেষ হয়েছে? আপনি সিগন্যাল দিচ্ছিলেন। জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় শেষ। মাননীয় স্পিকার, আমি কি 30 সেকেন্ড সময় বেশি পেতে পারি? জি, কন্টিনিউ করুন। ধন্যবাদ। আমরা যদি তথ্য উপাত্ত এই সবকিছু দেখাতে চাই তাহলে আমরা দেখতে পারি যে এই সমাজে নারীরা যৌন হয়রানির কারণে পিছিয়ে পড়ছে। আমরা যত কারণ এনে সামনে যুক্তিবদ্ধ করতে চাই না কেন, যুক্তির খাতারে আমরা হয়তো বা যুক্তি মেলাতে পারি, কিন্তু দিন শেষে যৌন হয়রানির কাছে আমরা নারীরা হেরে যাই,
আমাদের অগ্রযাত্রাকে পিছিয়ে ফেলছি, আমার অগ্রযাত্রা থেকে বঞ্চিত হচ্ছি। সুতরাং আমি সর্বদলীয় প্রধানমন্ত্রী হিসেবে আজকের এই ছায়া সংসদে আমার প্রস্তাবিত প্রস্তাবটি যাতে গৃহীত হয় সেটার জোর দাবি জানাচ্ছি। এবং ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার উত্থাপিত প্রস্তাবের পক্ষে বক্তব্যের জন্য। এবারে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা নওরিন নুসরাতকে তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হলো যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞানকে মেনে নিয়ে বিতর্কের যে ক্ষেত্রটি নির্ধারণ করছি সেটি হলো যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় নয়, এটি সাধারণ অন্তরায় হতে পারে, বরং আর্থ সামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই প্রতি বছর নারীর প্রতি যৌন হয়রানির লক্ষণীয় মাত্রায় বাড়ছে। তাই তারা যদি প্রমাণ করে যেতে পারে অতীতের তুলনায় বর্তমানে নারীর যৌন হয়রানি ও নির্যাতন বৃদ্ধির ফলে নারীর অগ্রযাত্রা সমানুপাতিক হারে কমে গেছে, তাহলে আজকের সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। পক্ষান্তরে আমরা যদি দেখিয়ে যেতে পারি নারীর অগ্রযাত্রার যতখানি উন্নতি অবনতি তা আর্থ সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে ঘটেছে, তাহলে আজকের এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো দাবি রাখবে না। মাননীয় স্পিকার, আমরা বিতর্কের যে ক্ষেত্রটি নির্ধারণ করেছি অর্থাৎ আর্থ সামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা, এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য আমরা 5টি মানদণ্ড দাঁড় করিয়েছি। সেগুলো হলো 1 শিক্ষার অভাব, 2 ক্ষমতায়নের অভাব, 3 লিঙ্গ বৈষম্য, 4 নারীর প্রতি সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, 5 সামাজিক নিরাপত্তাহীনতা। এই 5টি মানদণ্ডের প্রথম 2টি আমি নিজে, দ্বিতীয় 2টি আমার দলের উপনেতা এবং সর্বশেষ 5ম মানদণ্ডটি আমার দলের সংসদ সদস্য বিস্তারিত আলোচনার মাধ্যমে পুরো বিষয়টিকে সমন্বয় সাধনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় নয়, বরং আর্থ সামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। এবং এরই মাধ্যমে আজকের এই ছায়া সংসদ উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হবে না। চলে যাচ্ছি মানদণ্ড বিশ্লেষণে। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি চলে গেলেন, মাঝখানে পেরিয়ে গেল অনেকটা সময়। আজ একবিংশ শতাব্দীতে এসেও আমরা সন্ধান করছি শিক্ষিত জননীর, অভাব বোধ করছি শিক্ষিত জাতির। এর কারণ কি মাননীয় স্পিকার? কারণ হচ্ছে আর্থ সামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থার কারণে শিক্ষার অভাব। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক এবং ন্যাশনাল সেলফ রিপোর্টের ডাটার সমন্বয়ে তৈরি পরিসংখ্যান বলছে পৃথিবীময় পূর্ণবয়স্ক নিরক্ষর সংখ্যার প্রায় 2/3 মহিলা। পৃথিবীময় 15 বছর বা তদূর্ধ্ব সামগ্রিক জনসংখ্যার সাক্ষরতার হার হলো 84.1%, পুরুষ সাক্ষরতার হার 88.6% এবং মহিলা সাক্ষরতার হার 79.7%। একই চিত্র দেখা যায় বাংলাদেশেও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান সাক্ষরতার হার 74.7%। এর মধ্যে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েও 71.2%, যা কিনা পুরুষের তুলনায় কম। জি, পয়েন্ট অফ ইনফরমেশন। মাননীয় নেতা, আমরা যদি বিএমবিএস এর 2017 সালের জরিপ দেখি তাহলে দেশে 795 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, তার মধ্যে 117টি গণধর্ষণ এবং 28 জনকে হত্যা করা হয়েছে। আপনি যে সামাজিক নিরাপত্তাহীনতার কথা বললেন, তখন আপনি একজন মেয়ে হিসেবে এই সমাজের কিংবা তার অভিভাবকরা এই সামাজিক নিরাপত্তাহীনতায় যে ভুগছে, এটা কিসের কারণে? যেখানে এত ধর্ষণ হচ্ছে, এই সামাজিক নিরাপত্তাহীনতাটা তো যৌন হয়রানির সাথেই যায়। আপনি দয়া করে এটির উত্তর দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তাহীনতাকে আপনি যৌন হয়রানির অংশ বলছেন, কিন্তু আমরা পুরো আর্থ সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, যেখানে যৌন হয়রানি একটা নির্দিষ্ট একটা নগণ্য অংশ মাত্র। আপনি আমাদের কথা শুনুন, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমরা কিভাবে নারী সাক্ষরতার হার বৃদ্ধি করব, যেখানে আর্থ সামাজিক প্রেক্ষাপট জনিত কারণে প্রাথমিক ও মাধ্যমিকের পরপরই নারী শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে। বিবিএস ও ব্যানবেইসের তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে নারী ও পুরুষের অনুপাতে নারীদের 50.75%, মাধ্যমিক পর্যায়ে 54% এবং পেশাগত শিক্ষায় মাত্র 38% অংশগ্রহণ দৃশ্যমান, যার কারণে নারী অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। আরো লক্ষ্য করুন মাননীয় স্পিকার, নারীর অগ্রযাত্রা সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে কোথায়? প্রত্যন্ত অঞ্চলে। এর কারণ কি মাননীয় স্পিকার? কারণ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের ঝরে যাওয়ার সংখ্যা অনেক বেশি। এই ঝরে যাওয়া যদি আমরা শতভাগ রোধ করে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে পারতাম, তাহলেই নারী অগ্রযাত্রার সামনের দিকে ধাবিত হতো। মাননীয় স্পিকার, শিক্ষা অর্জিত হয় 3টি উপায়ে: আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক
আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। এর পাশাপাশি প্রয়োজন পারিবারিক ও নৈতিক শিক্ষারও। একজন সুশিক্ষায় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যেমন যৌন হয়রানি করবে না, তেমনি একজন শিক্ষিত নারী হবেন সচেতন, যিনি যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবেন এবং যৌন হয়রানির শিকার হলে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, যার কারণে তার অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হবে না। এবার চলে যাচ্ছি নারী ক্ষমতায়নের অভাবের বিষয়টিতে। প্রথমেই আসছি নারীর ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝবো। নারীর ক্ষমতায়ন বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো যে অবস্থায় নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি ক্ষেত্রে স্বাধীন ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশের মোট জনসংখ্যার 50% যেখানে নারী, সেখানে অগ্রগতি দৃশ্যমান হচ্ছে খুব অল্প সংখ্যক নারীর মধ্যেই। আমাদের সিংহভাগ নারী এখনো এসব লক্ষণের বাইরে অবস্থান করেন, যাদের তথ্য শিক্ষায় অভিগম্যতা নেই, যারা নিজের সিদ্ধান্তে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না এবং নিজের বস্তুগত ক্ষমতার পরিসর স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন না। আমরা এখনো এমন একটি সমাজে বসবাস করছি মাননীয় স্পিকার, যেখানে এই ন্যারেটিভ জনপ্রিয় যে নারীর প্রাথমিক কাজ ঘর সংসার দেখে রাখা, স্বামী শ্বশুরের খেদমত করা। যদিও এই দেখে রাখা ও খেদমত করার নামে নারীর কাছে যে বিপুল পরিমাণ মজুরিবিহীন কাজের ভার চেপে বসে, সেটিকে আমরা লক্ষ্য করছি না। অথচ 2030 সালের মধ্যে এসডিজি বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অবশ্যই 5 নম্বর লক্ষ্য অর্থাৎ জেন্ডার সমতা এবং সব নারী ও কিশোরীর ক্ষমতায়ন অর্জনের সাফল্য দেখাতে হবে, যা ব্যতীত নারী অগ্রযাত্রা সম্ভব নয়। এবং নারীর অগ্রযাত্রা সম্ভব তখনই হবে যখন আমরা নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবো এবং পাশাপাশি 5টি মানদণ্ড নিশ্চিত করতে পারবো। মাননীয় স্পিকার, আমরাও চাই কোনো নারী যৌন হয়রানির শিকার না হোক, কিন্তু যৌন হয়রানিকে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে আর্থসামাজিক। মাননীয় স্পিকার, আমি কি একটু সময় পেতে পারি? যে আপনার 30 সেকেন্ড সময় এক্সট্রা ধরে নিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। কিন্তু যৌন হয়রানিকে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থাকে উপেক্ষা করে নারীর অগ্রযাত্রা কখনোই সামনের দিকে অগ্রসর হবে না। মাননীয় স্পিকার, 5টি মানদণ্ডের মধ্যে 2টি মানদণ্ড বিশ্লেষণের মাধ্যমে আমি ইতিমধ্যে প্রমাণ করে দিয়ে গেছি যে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় নয়, বরং আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। পরবর্তী 3টি মানদণ্ড আমার দলীয় উপনেতা এবং সংসদ সদস্য বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে এবং সমন্বয় সাধনের মাধ্যমে এই বিষয়টা আরো সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে যাবে। তাই আজকের ছায়া সংসদে এই উত্থাপিত প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়, আমি তার জোর দাবি জানাচ্ছি। এবং সর্বশেষ একটি তথ্য উপস্থাপনের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যের নিকট অধিকার প্রার্থনা না করে নারীদের নিজেদেরই অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে। আর এই যোগ্যতা অর্জন হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। আর এই শিক্ষা অর্জন স্পষ্টভাবে আর্থসামাজিক প্রেক্ষাপটকে নির্দেশ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। তার ঝাঁঝালো একটি বক্তব্য আমরা শুনলাম। এবারে আজকের ছায়া সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাহজাবিন স্নিগ্ধায়ের কাছ থেকে শুনবো তার বক্তব্য। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা যে মানদণ্ডগুলোকে নারীর অগ্রযাত্রার প্রধান অন্তরায় হিসেবে দেখিয়ে গেলেন, সেই মানদণ্ডগুলোকে যদি আমি একটি ইট হিসেবে ধরি, তবে এই ইটগুলোকে জোড়া লাগিয়ে নারীর অগ্রযাত্রার পথে দেয়াল তৈরি করার প্রভাবক হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কাজ করছে যৌন হয়রানি। মাননীয় স্পিকার, আজকে আমি ও আবার দল এই কথাটিকে যুক্তি, তথ্য ও উপাত্ত দিয়ে প্রমাণ করে দিয়ে যাবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখা যাবে বিশ্বে 15 বছরের উপরে 35% নারী কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার হচ্ছে, তার ঘরে, বাইরে বা যে কোনো কর্মসংস্থানে। এর মধ্যে সায়েন্স পিজির মতে ভার্বাল টিচিং বা শব্দ দিয়ে উত্ত্যক্ত করা হয় 26.8% নারীকে, এবং আনওয়ান্টেড টাচিং বা অনাকাঙ্ক্ষিত ভাবে স্পর্শ করা হয় 23.9% নারীকে। মাননীয় স্পিকার, নারীর প্রতি পুরুষের পশুত্ব মনোভাব এবং নারীকে মানুষ বলে মনে না করে একদলা মাংসপিণ্ড মনে করার এই মনোভাব নারীর প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি বাড়াচ্ছে দিনকে দিন। মাননীয় স্পিকার, DW ওয়েবসাইট 2020 মতে বাংলাদেশে 20% নারী শিশু যৌন হয়রানির শিকার হয়। মাননীয় স্পিকার, কালের কণ্ঠ 2020 মধ্যে এর মধ্যে 60% শিশুই তার একান্ত ঘনিষ্ঠজন দ্বারা যৌন হয়রানির শিকার হয়। মাননীয় স্পিকার, এসব ঘটনার ফলে ছোটবেলা থেকে মেয়ে শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি তাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, প্রথম আলো 2014 পরিসংখ্যান বলে 76% বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসার শিক্ষার্থীরাও যৌন হয়রানির শিকার হচ্ছে। এর উদাহরণস্বরূপ আমি বলতে পারি, 2021 সালে ভিকারুন্নেসা নূন স্কুল শিক্ষার্থীকে শিক্ষক পরিমল দ্বারা ধর্ষণ, 2015 সালে গাইড বই দেওয়ার নাম করে দপ্তরি করে ধর্ষণ, 2017 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক
স্কুল এন্ড কলেজের ছাত্রীকে ধর্ষণ, এবং 2017 সালে চট্টগ্রাম নগরীতে হেফজখানার ভিতরে শিক্ষার্থীকে ধর্ষণ সহ 2021 সালের 2 মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্কুল শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর নাম করে শিক্ষকের যৌন হয়রানি, এরকম আরো অনেক ধরনের উদাহরণ আছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার, রক্ষক যখন ভক্ষক তখন পয়েন্ট অফ মাধ্যমিকে ইনফরমেশন মানে স্পিকার। জি, আপনার প্রশ্নটি করুন। বিরোধী দলীয় এটা বলে গেলেন যে ধরা যাক যৌন হয়রানিকে একটি ব্যাধি মনে করলাম আমরা, তাহলে এর পিছনে কোন অনুঘটক কাজ করছে বলে আপনি মনে করেন? আমার দলের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলে গিয়েছে 3টি মানদণ্ডের কথা, এবং আশা করি আমার দলের ভবিষ্যৎ যে কথা বক্তব্যগুলো রয়েছে তার মাধ্যমে আপনি এটা স্পষ্ট হয়ে যাবেন মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি আসি আমার বক্তব্যে। মানুষ স্পিকার, রক্ষক যখন ভক্ষক তখন মাধ্যমিকে মেয়ের সংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর দশম শ্রেণী শেষ করার আগেই 42% নারী শিক্ষার্থী ঝরে পড়ছে মানুষ স্পিকার, এবং এর মধ্যে 90% পরিবার তাদেরকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে মানুষ স্পিকার। এখানে বাল্য বিবাহ কেন দিচ্ছে মানুষ স্পিকার? কারণ কোন পরিবারে চায় না তার ঘরে আদরের দুলালি ধর্ষিত হয়ে সমাজের ধর্ষিত ট্যাগ নিয়ে ঘুরে বেড়াক মানুষ স্পিকার। তাই সরকার দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ নিশ্চিত করা সত্ত্বেও মেয়ে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে যৌন হয়রানি নারী অগ্রসরের প্রধান অন্তরায়। এখানে প্রথম আলোর এক জরিপে বলা হয়েছে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যার অনুপাত 102 ও 100 মানুষ স্পিকার, কিন্তু কর্মক্ষেত্রে বা শ্রমক্ষেত্রে এই অনুপাত গিয়ে দাঁড়ায় 126। নারী জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও শ্রমক্ষেত্রে নারীর অংশগ্রহণ কেন কম মানুষ স্পিকার? কারণ হিসেবে আমরা দেখতে পাই ডেইলি স্টার 2020 এর তথ্য মতে 12.7% নারী তার কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয়। যেখানে কর্মস্থলে নিরাপদ নয় মানুষ স্পিকার, সেখানে কর্মস্থলে যাওয়ার পথে একজন নারীকে যে যৌন হয়রানির শিকার হতে হবে না সেটার কোনো প্রশ্ন আসে না মানুষ স্পিকার। অ্যাকশন এইড 2019 এর তথ্য মতে 80% নারী গার্মেন্টস কর্মী এবং 70% গৃহকর্মী যারা ঘরে কাজ করে তারা যৌন হয়রানির শিকার হয় মানুষ স্পিকার। মানুষ স্পিকার, একটি আশ্চর্যজনক পরিসংখ্যান বলি, কমনওয়েলথ মানবাধিকার সংরক্ষণ অনুযায়ী 2018 সালে 10% বেশি মহিলা পুলিশ যৌন হয়রানির শিকার হয় মানুষ স্পিকার। মানুষ স্পিকার, এর ফলে কি এটাই কি দাঁড়ায় না মানুষ স্পিকার যে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় মানুষ স্পিকার? মানুষ স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য মতে 1991 সালে ধর্ষণের হার থেকে 0.39%, 2019 সালে এই হার ছিল 3.80%, এবং 2020 সালে এই হার এসে দাঁড়ায় 4% মানুষ স্পিকার। ইনফরমেশন মাননীয় স্পিকার। জি, আপনার প্রশ্নটি করুন। জি বলুন, আমরা শুনতে মাননীয় পাচ্ছি। স্পিকার, পয়েন্ট অফ ইনফরমেশন। জি, আপনার প্রশ্নটি করুন। মনে হচ্ছে তিনি স্পিকার, আমি কি আমার সম্ভবত ওনার নেট দুর্ঘটনা ঘটেছে। যাই হোক, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 2020 সালে বেশিরভাগ সময় নারীরা ঘরের মধ্যে অবস্থান করছিল মাননীয় স্পিকার। যখন 2019 সালের তুলনায় ধর্ষণের হার 4% এসে দাঁড়ায় মাননীয় স্পিকার, তখন আমরা বলতে পারি নারীরা ঘরের মধ্যেও নিরাপদ নয় মাননীয় স্পিকার। এর জন্য ঘরের মধ্যেও নিরাপদ নয়, এবং এর জন্য আমরা বলতে পারি যে নারী তার অগ্রযাত্রা নিয়ে নিজে থেকে অনেক বেশি চিন্তিত। লেখক আরিফ আজাদ বলেছেন যে নারী চাঁদ নয় যার জোছনার প্রশংসা সবাই করে, নারী হলো সূর্যের মতো, তার থেকে চোখ পড়লে চোখ নামিয়ে নিতে হয়। কিন্তু আমাদের বর্তমান সমাজে যদি আমরা ইন্টারনেটের ধন্যবাদ মাননীয় স্পিকার। তাহলে কর্মক্ষেত্রে যৌন হয়রানির পেছনে যে সামাজিক নিরাপত্তা কিনা তাকে দায়ী করলেন, সেটি কিন্তু আমাদেরই পঞ্চম মানদণ্ড। তাহলে কি আপনারা আমাদের বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করছেন? আপনাদের বক্তব্যকে অস্বীকার করছি না, কিন্তু আপনাদের বক্তব্যগুলো যোগসূত্র করে শেষমেশ যৌন হয়রানিকে নির্দেশ করছে মাননীয় বিরোধী দলীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। বর্তমানে ইরোটিক পুঁজিবাদের নামে নারী মডেলদের যৌন হয়রানি করা হচ্ছে মাননীয় স্পিকার। আপনি যদি দেখেন বাংলাদেশের বর্তমানে 43.1% নারী। 30 সেকেন্ড সময় কি বেশি পেতে পারি? জি বলুন।
মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমানে থেকে 43.1% নারী সাইবার বুলিং এর শিকার হচ্ছে। মাননীয় স্পিকার, এই যে নারী অগ্রযাত্রা, এটা কোথায় গিয়ে দাঁড়ায় যখন 6 বছরের কিছু ফুল বিক্রি করতে গিয়ে এই ভাষার মাসে বিপ্রস্ত ধর্ষিত হয়ে শহীদ মিনারে পড়ে থাকে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন আর্থসামাজিকের কথা। মাননীয় স্পিকার, যদি আপনি আর্থসামাজিকের কথা উঠান, তবে অর্থের অভাবে কিভাবে করে মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী তার বন্ধু দ্বারা সেক্স টয় দ্বারা ব্যবহার করে তাকে ধর্ষণ করে। মাননীয় স্পিকার, প্রকৃতপক্ষে নারী নির্যাতনের ঘটনা আরো অনেক বেশি। বেশিরভাগ নারী লজ্জা ও সামাজিক মর্যাদাহানির ভয়ের কারণে অভিযোগ করেন না, কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব পড়ে নারীর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অংশগ্রহণে। আজকে যদি আমার সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি পাশ হয়, তবে দেশের প্রতিটি নারী নিজ জায়গা থেকে যৌন হয়রানি প্রতিবাদ করবে। সরকার দলীয় মন্ত্রী, আপনার সময় শেষ হচ্ছে। সুতরাং আমার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয়, এর জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় মন্ত্রী মাহজাবিন স্নিগ্ধাকে। এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় উপনেতা আরুষি আখের কাছ থেকে। পুত্র শিশু বেশি দামি, কন্যা শিশু নয়, পরিবারই প্রথম ধাপ নারীর অবক্ষয়। লেখক রফিকুল ইসলামের লাইন দুটি আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটের নারীর মূল্যায়নের অবমাননার সূচনা যে পরিবার থেকেই শুরু তা স্পষ্ট করে তোলে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান ভার্চুয়াল ছায়া সংসদে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হলো যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, আমার দলের নেতা এ বিষয়ে যুক্তি দেখিয়ে ক্ষেত্র নিরূপণ করে দিয়েছেন যে যৌন হয়রানি নয়, বরং আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থায় হলো নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এবং এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য তিনি আরো 5টি মানদণ্ড দাঁড় করিয়েছেন, যার প্রথম দুটি অর্থাৎ শিক্ষার অভাব এবং নারী ক্ষমতায়নের অভাব তিনি নিজে আলোচনা করে গিয়েছেন। এবার আমি দ্বিতীয় দুটি মানদণ্ড, লিঙ্গ বৈষম্য এবং নারীর প্রতি সমাজের নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, এবং পঞ্চম অর্থাৎ সর্বশেষ মানদণ্ডটি আমার দলের সংসদ সদস্য বিস্তারিত আলোচনা এবং পুরো বিষয়টিকে সমন্বয় সাধনের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাব যে যৌন হয়রানি নয়, বরং সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থায় হলো নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। এবং এরই মাধ্যমে আজকে সংসদে উত্থাপিত প্রস্তাবটি সংসদে গৃহীত না হওয়ার জোর দাবি জানাচ্ছি। আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থার অন্যতম উদাহরণ হলো লিঙ্গ বৈষম্য। মাননীয় স্পিকার, আমার সরকারি দলের নারী ও শিশু প্রতিমন্ত্রী বলে গেলেন নারীকে মানুষ হিসেবে না দেখে নারী হিসেবে দেখলেই নারীর অগ্রগতি ব্যাহত করা হয়। অর্থাৎ নারীকে যদি নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা হতো তাহলে নারীর অগ্রগতি ব্যাহত হতো না। জি মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটা ঠিক এইখানেই। আমরা আর্থসামাজিক যে প্রেক্ষাপটের দুর্বল অবস্থা এটাই উঠে আসছে তার এই বক্তব্যের মাধ্য দিয়ে। নারী পুরুষের উভয়ে কাঁধে কাঁধ মিলে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন করলেও স্বাধীনতার 50 বছরেও বাংলাদেশের নারী সমাজ বৈষম্য মুক্ত কোনো দেশ পায়নি। কন্যা সন্তান জন্ম নিলে এখনো সিংহভাগ পরিবারে বিষাদের কালো মেঘ ঘনিয়ে আসে, অথচ এই পরিবার যদি ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে বৈষম্য না করে সমান সুযোগ সুবিধা প্রদান করতো, তাহলেই মাননীয় স্পিকার এদেশের প্রতিটি পরিবার হতো নারীর সফলতা ধরা দিত সমাজের ও রাষ্ট্রের প্রতিটা স্তরে। নারী পুরুষের সমতার ক্ষেত্রে বাংলাদেশ এবারও দক্ষিণ এশিয়ার শীর্ষে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই তথ্য জানিয়ে বলছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রগতি হলেও মজুরি বৈষম্য যথাযথভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ডয়েচ ভেলেকের প্রতিবেদনে উঠে এসেছে যে প্রগতি বা উন্নয়ন সরল পথে হয় না। বাংলাদেশের নারীরা এখনো মজুরি বৈষম্যের শিকার, চাকরির ক্ষেত্রে নেই সমতা, নেই অর্থনৈতিক সমতা। তবে আমরা আশা করছি এই সকল বৈষম্য দূরীকরণ হলে এসব ক্ষেত্রেও এগিয়ে যাবে নারীরা। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যদি গাছের একটি শাখায় পানি ঢালি তাহলে কখনোই গাছ কাঙ্ক্ষিত ভাবে আমাদের ফল প্রদান করতে পারবে না। সুতরাং এই সংসদে আবারও প্রমাণিত হলো যে নারীর অগ্রযাত্রা ত্বরান্বিত করতে প্রয়োজন আর্থসামাজিক দুর্বল কাঠামো মেরামত করা। যৌন হয়রানি নয়, বরং অগ্রযাত্রার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই সকল আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, কিছুদিন আগে অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্তার দুফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে এস্তার দুফলো হলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, এবং সেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে সস্ত্রীক জুড়ে দিয়ে এস্তার দুফলের কৃতিত্বকে ছোট করে দেখানো হলো। যত বড় প্রতিষ্ঠান রীতিনীতি হোক না কেন মাননীয় স্পিকার, আমাদের মানসিকতা এখনো কোনো অংশে বদলায়নি। বিশ্বব্যাংক সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যেখানে নারী বৈষম্যের মাপকাঠিতে বাংলাদেশের সার্বিক স্কোর এসেছে 49.38%, যা খুবই নিচের দিকে। মাননীয় স্পিকার, এতে 8টি সূচকে দেখানো হয়েছে বাংলাদেশের নারীদের পরিস্থিতি, যেখানে যেমন রয়েছে সম্পত্তির অধিকার, বিয়ে করা বা সন্তান নেওয়ার মতো বিষয়, তেমন রয়েছে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি লাভের সুযোগের দিকগুলো, যেখানে এ সকল সমস্যার সমাধান করতে পারলেই অনেকাংশে নারীর অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলালেই বদলে যাবে সমাজ। হ্যাঁ মাননীয় স্পিকার, আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে তাকালেই যে বিষয়টি মাথা চাড়া দিয়ে ওঠে তা হলো নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সমাজের কথা বলতে গেলে সমাজের একটি বড় কাঠামোর মধ্যে একাধিক ছোট ছোট কাঠামো থাকে, যা প্রচলিত ঐতিহ্য, আচার আচরণ, রীতিনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কার, আইন, বিবাহ এবং অন্যান্য সবকিছু নিয়ে একাধিক কাঠামো, আর সেসব নিয়ে
বৃহৎ কাঠামো গড়ে ওঠে। যখনই এগিয়ে চলার পথে বাধা দূর করার প্রশ্ন ওঠে, তখনই সমাজ তার মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে ছোট ছোট সংস্কারে ব্রতী হন। অথচ এই সমাজপতিরা যদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে, নারীকে সামাজিক সকল সুযোগ সুবিধা প্রদান করে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, তবেই নারীর অগ্রগতির পথ একেবারে সহজ হয়ে যায়। কিন্তু তারা ধর্মীয় গোড়ামির দোহায়, রক্ষণশীলতা, বাল্যবিবাহ এবং গৃহবন্দী সহ কুড়িতে বুড়ি উক্তি দিয়েও নারীকে দমিয়ে রেখেছেন। মাননীয় স্পিকার, নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে এবং নারীর অগ্রগতির পথে অন্যতম অন্তরায় হলো এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীকে পূর্ণ মানুষ না ভেবে ভাবা হচ্ছে অর্ধ মানুষ। জি মাননীয় স্পিকার, সেজন্য নারী সমাজের দ্বিতীয় লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। নারীকে অবলা বা নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখলে যেখানে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, সেখানে প্রাথমিক এবং মাধ্যমিক ভর্তির দিকে নারী পুরুষের সমতায় সারা বিশ্বে বাংলাদেশে 1 নম্বর অবস্থানে। সেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নারীরা প্রকট বৈষম্যের শিকার হচ্ছে। এই উপসূচকে বাংলাদেশের অবস্থান শেষের দিকে। পূর্বের তুলনায় কিছুটা হার বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে তা বৃদ্ধি হয়নি। কেন প্রাথমিক এবং মাধ্যমিকের মতো করে উচ্চশিক্ষার জন্য সমানভাবে না এগিয়ে মাঝপথে ঝরে যাচ্ছে, সেই প্রশ্ন রয়ে যায়। যদি নারীরা উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার জন্য সমানুপাতিক হারে এগিয়ে যেত, তবে মাননীয় স্পিকার আমরা নারীর অগ্রগতির ভিন্ন চিত্র দেখতে পেতাম। আজও আমাদের দেশ ফতোয়াবাজির প্রভাব মুক্ত নয়। যৌতুকের অভিশাপ থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহের হার। নারীর স্বোপার্জনের উপর পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠার যে প্রবণতা এবং ধর্মের দোহাই দিয়ে নারীকে অবরুদ্ধ করার যে অপচেষ্টা, সমাজের বয়ে চলা কুসংস্কার মূলত এই সকল আর্থসামাজিক দুর্বল অবস্থা নারী অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশের নারী ক্ষমতায়নের একটা বড় প্রতিবন্ধকতা উগ্রবাদী ধর্মান্ত। মাননীয় স্পিকার, আমি কি 30 সেকেন্ড সময় পেতে পারি? আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। ধর্মান্ধ গোষ্ঠী নারী বিরোধী প্রচারণা, মসজিদের খুতবা থেকে শুরু করে ওয়াজ মাহফিল, সর্বোচ্চ নারী বিরোধী প্রচারণার মাধ্যমে ঘৃণ্য উক্তি দিয়ে নারীদের দমিয়ে রাখা হচ্ছে। অথচ তারাই যদি নারীদের সমস্যা নিয়ে আরো ভালো উক্তি দিয়ে সবাইকে নারীর অগ্রগতির জন্য তৈরি করতো, তাহলে এই পাহাড় সম বাধা আর বাধা থাকতো না। সুতরাং আমার এই বিশ্লেষণধর্মী বক্তব্যের মাধ্যমে এই ছায়া সংসদে আবারও প্রমাণিত হলো যে যৌন হয়রানি নয়, বরং আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থায় নারী অগ্রগতির প্রধান অন্তরায়। তাই আবারও জোর দাবি জানাচ্ছি যে এই মহান ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবে গৃহীত না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা আরশি আখিকে। আমরা শুনলাম তার জোর দাবি এই প্রস্তাবিত যে বিষয়টি এসেছে সেটার বিপক্ষে। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য হোসনে আরা খাতুনের কাছ থেকে। আমি শুরু করার আগে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার ফোনে চার্জ নেই, চার্জে লাগিয়ে কথা বলতেছি। তো আমি কি ভিডিও অন করলে হয়তো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে যেভাবে যদি ঠিক আছে, ধন্যবাদ। যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে কন্টিনিউ করুন। কোনো কালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এই নারীকে আজ দমিয়ে রাখা হচ্ছে যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকলে সীমাবদ্ধ করে। স্কুলে যেতে আমার ভয় করে মা, তোমার বন্ধুকে বাসায় এনো না বাবা, গুরুজনের মতো মানুষগুলো আমাকে ব্যাকস্পর্শ করে মা, নার্সারি বা প্লেতে পড়া শিক্ষার্থীর বলা এই আর্তনাদ আমাকে জর্জরিত করে। যে শিক্ষক, যে বাবা, মূল্যবোধের ধারক, যাদের কাছ থেকে আমরা নৈতিকতার শিক্ষা পাবো মাননীয় স্পিকার, আজকে তাদের কাছে যদি যৌন হয়রানির শিকার হতে হয় মাননীয় স্পিকার, তাহলে কিভাবে নারীর অগ্রযাত্রা উন্নয়ন হবে? নিজের কন্যা সন্তানের ধর্ষক যখন নিজ পিতা, আমরা কোন উন্নয়নের কথা বলি মাননীয় স্পিকার? ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমরা এখন ডিজিটাল হয়েছি, যৌন হয়রানিগুলো সনাতনের পাশাপাশি ডিজিটালে রূপ নিয়েছে। আমার কাছে যদি কোনো মন্তব্য বা পোস্ট খারাপ লাগে, সেখানে যদি আমরা নারীরা কমেন্ট করি বা মন্তব্য করি, সেখানেও একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং এরই সূত্র ধরে ব্যক্তিগত আক্রমণও করছে। যৌন হয়রানি সম্পর্কে আমার মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী বলে দিয়েছেন। আমি আর কথা না বাড়িয়ে তার সমন্বয় সাধন করে দিয়ে যাচ্ছি। গণপরিবহনে চলাচলে সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। হচ্ছে আমার বিরোধী দলীয় নেতা বলেছেন সাধারণ মানদণ্ড দাঁড় করানো আর্থসামাজিক অবস্থা দুর্বল, হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থায় প্রধান কারণ। কিন্তু তিনি যে মানদণ্ডগুলো দাঁড় করিয়েছেন, শিক্ষার অভাব এখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার জন্য এবং তিনি দারিদ্রতার যে বিষয়টি দেখিয়েছেন,
তিনি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করছেন। আমার বিরোধী দলীয় দ্বিতীয় বক্তা বললেন হচ্ছে লিঙ্গ বৈষম্য দৃষ্টিভঙ্গির নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তো হচ্ছে যৌন হয়রানিমূলক দৃষ্টিভঙ্গির কথাই ইঙ্গিত দিচ্ছে মাননীয় স্পিকার। লিঙ্গ বৈষম্য এখানে কিভাবে মাননীয় আসছে? সাংসদ, আমরা আমাদের একটি প্রশ্ন নিব। আজকের 8ই মার্চ জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সাংসদ, বক্তব্য আমরা একটি দিয়েছেন প্রশ্ন নিব। হচ্ছে লিঙ্গ বৈষম্য 1971 সাল থেকে 1997 সাল মাননীয় 96 সাল সাংসদ পর্যন্ত তিনি হোসনিয়ারা, কোনো আমরা একটি বিচারপতি প্রশ্ন নিব। দেখেননি, তিনি কোনো হচ্ছে বিচারপতি দেখেননি এবং তিনি কোনো সচিব দেখেননি। কিন্তু 1996 সালের পর থেকে আজকে বিংশ শতাব্দীতে আপনি দেখেন নারী একজন প্রধানমন্ত্রী, নারী একজন শিক্ষামন্ত্রী, নারী আজকে জাগো নিউজে সাক্ষাৎকারে বলা হয়েছে একজন সালমা নামের সে প্রান্তিক নারী 2004 সালে তিনি ট্রেনের সহকারী পরিচালনার কাজে ট্রেন চালক হিসেবে আছেন এবং বর্তমানে 18 জন নারী ট্রেন চালক হিসেবে আছেন। তাহলে এখানে লিঙ্গ বৈষম্য কিভাবে হচ্ছে মাননীয় স্পিকার? পয়েন্ট অফ এবং ইনফরমেশন মাননীয় স্পিকার। জি, প্রশ্ন জি বলেন। করুন। জি মাননীয় স্পিকার, উনি যে উন্নতির কথা বলছেন, সালমার যে উদাহরণ দিলেন, আপনি কি মনে করেন না যে এটি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন এবং এই উন্নয়নের কারণেই তিনি এত আজকে সফল হয়েছেন? আপনারা এখানে লিঙ্গ বৈষম্য, আপনারা ভালোভাবে শুনছেন না আমার বক্তব্যটা, তাই আপনি পয়েন্ট অফ ইনফরমেশন তুলেছেন। আপনারা বলেছেন লিঙ্গ বৈষম্য, আর আমি লিঙ্গ বৈষম্যের কথা এখানে বলছি। লিঙ্গ বৈষম্যতে আমরাও তো নারীরা সেটাই পিছিয়ে বলছি। নেই। সম্পূরক প্রশ্ন মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্ন। আচ্ছা, আপনারা উনি যে শুনতে লিঙ্গ থাকুন, বৈষম্যের আপনারা কথা শুনতে থাকুন। বললেন, এর হচ্ছে পেছনের কারণটি বাল্যবিবাহের কি? হার আপনি বৃদ্ধি, পেছনের আমার কারণটি বলে বিরোধী যান। দলীয় নেতা, শুনতে থাকুন। আমার বিরোধী দলীয় নেতা বলেছেন বাল্য বিবাহের হার বৃদ্ধি পাচ্ছে। বাল্য বিবাহের হার বৃদ্ধি পাচ্ছে না, বরং বাল্য বিবাহ কিছুদিন পয়েন্ট অফ আগে মাই প্রিভিলেজ। প্রধানমন্ত্রী 18 থেকে মেয়েদের বয়স 18 থেকে 15-তে করিয়েছেন। বাল্য বিবাহের হার তিনি এজন্যই বাল্য বিবাহের বয়সটা নির্ধারণ করেছেন, যৌন হয়রানি পয়েন্ট বেশি অফ হচ্ছে অর্ডার তাই। যৌন মাননীয় হয়রানির স্পিকার, পয়েন্ট কারণে অফ অর্ডার, নারীরা এগিয়ে যেতে পারছেন পয়েন্ট না। অফ অর্ডার মাননীয় স্পিকার। জি উনি বলেন। সম্পূর্ণভাবে আমাদের মিসকোট করেছেন। আমরা আমাদের বক্তব্যের কোথাও বাল্য বিবাহের কথা উল্লেখ করিনি। অবশ্যই বলেছেন, মিথ্যা বললে হবে না। দ্বিতীয় বক্তা আমরা বলেছি বলেছেন, দ্বিতীয় বক্তা বলেছেন, আমি সাথে নির্ধারিত সাথে নোট ডাউন সময়ের করে পূর্বে রেখেছি। বিবাহ প্রধান। দ্বিতীয় বক্তা নির্ধারিত বলেছেন সময়ের পূর্বে বাল্য বিবাহ বিবাহের প্রধান। হার বৃদ্ধি পাচ্ছে। আপনি মিথ্যা বলতেছেন, আমি সাথে সাথে নোট ডাউন করে রেখেছি। আপনি শুধু শুধু আমাদের কথার মধ্যে ব্যাঘাত দিবেন মাননীয় না। সরকার আপনি দলীয় মিথ্যা বলে কথার মাননীয় মধ্যে শুধু সরকার শুধু দলীয় ব্যাঘাত দিবেন সংসদ না। সদস্য উগ্রবাদী ধর্মের হোসনিয়ারা, আচ্ছা, আমরা নারী ক্ষমতায়নের কথা বলি। নারী মাননীয় সাংসদ, ক্ষমতায়নের কথা বলি। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রত্যেকটা জেলায় নারী সংরক্ষিত আসন নির্বাচনে, আজকে বলেছেন নারী সংরক্ষিত আসন নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটি জেলায়, কিন্তু নারীরাই হচ্ছে সেখানে যেতে আগ্রহী না, নির্বাচনে দাঁড়াতে আগ্রহী না, শুধুমাত্র তাদের আশানুরূপ হচ্ছে ভাড়া পাওয়া যাচ্ছে না যৌন হয়রানির শিকার হওয়ার কারণে। কিছুদিন আগে আমারই জেলায়, যশোর জেলায় হচ্ছে একজন এমপি, কাজল নামের একজন এমপি মারা গিয়েছেন এবং তার স্ত্রী যখন পরবর্তীতে 1 মাস আগে নির্বাচনে দাঁড়ায়, আমাদের মতো পুরুষ নয় মহিলারাই বলে আরে নির্বাচনে দাঁড়িয়েছে তো ঘষাঘষি ছাড়া কিছুই করবে না, কি দরকার একজন মেয়ে মানুষের নির্বাচনে দাঁড়ানো। তাহলে এখানে যৌন হয়রানিকে ইঙ্গিত করা হচ্ছে একজন নারীর অগ্রযাত্রার পিছনে। কোনোভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট নয়। দারিদ্রতা দূরীকরণে শেখ হাসিনা যথেষ্ট কাজ করে যাচ্ছেন। নারী মাননীয় শিক্ষার জন্য সাংসদ, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক সানজিদা বলেন যে হচ্ছে মাননীয় উচ্চশিক্ষায় সাংসদ, নারীর আপনার সময় অগ্রগতি শেষ হয়েছে। সবচেয়ে বেশি, কিন্তু আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। 30 সেকেন্ড সময়ের অনেক বেশি আপনি অতিবাহিত করে ফেলেছেন, আপনাকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আমাকে তো আমরা পয়েন্ট অফ একটি ইনফরমেশন পয়েন্ট অফ ভুল দিয়ে ওনারা বাধাগ্রস্ত করেছে, কারণ ওনারা বলেছে, জি জি দ্বিতীয় বক্তা আমি বলেছেন যে বাল্য জি বিবাহের কথা, কিন্তু আপনার ওনারা বক্তব্য অস্বীকার শুনবো, করতেছে। আপনার বক্তব্য শুনবো, তার আগে আমরা জেনে নিব যে পয়েন্ট অফ মাই প্রিভিলেজ যে দিয়েছেন আমাদের বিরোধী দলীয় নেতা, আমরা তার বক্তব্য শুনবো, তাকে আমরা সুযোগ দিব। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার বক্তব্য শুনবো। আমি আমার পয়েন্ট অফ মাই প্রিভিলেজ তুলেছি এবং তিনি সেখানে জি বলছেন বাল্য বিবাহর কথা, যেখানে আমরা বলেছি নির্ধারিত সময়ের পূর্বে বিবাহ প্রদান। আচ্ছা, ধন্যবাদ। জি মাননীয় সাংসদ, আপনার কি এ ব্যাপারে কিছু বলার আছে? আমি শুনতে পাইনি নেট প্রবলেমের জন্য, আরেকবার কাইন্ডলি। বিরোধী দলীয় নেতা, আপনি আপনার বক্তব্যটি পুনরায় বলুন, আমরা শুনতে পাইনি। জি, আপনার মাই প্রিভিলেজটি আরেকবার আমাদের কাছে পরিষ্কার করে বলুন।
মাননীয় বিরোধী দলীয় নেতা। নওরিন নুসরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? নওরিন তার নুসরাত, মধ্যে কথা যে আমি বলতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি শুনতে জি আপনি শুনতে পাচ্ছেন নওরিন নুসরাত? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, সেক্ষেত্রে আমি সম্ভবত। যুক্তি খণ্ডন পর্বে এসে এটি উত্থাপন করব। জি ধন্যবাদ। এবারে আমি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মারজান সাইদাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হলো যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞায়নকে মেনে নিয়ে বিরোধী দলীয় নেতা তার বিতর্কের ব্যবস্থাটি নিরূপণ করে গিয়েছেন এবং তার উপর ভিত্তি করে 5টি মানদণ্ড দাঁড় করিয়েছেন, যার প্রথম দুটি শিক্ষার অভাব এবং নারী ক্ষমতায়নের অভাব তিনি নিজে বিশ্লেষণ করেছেন, এবং তারপরের দুটি অর্থাৎ লিঙ্গ বৈষম্য এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি মাননীয় নেতা বিশ্লেষণ করে গিয়েছেন, এবং সর্বশেষ পঞ্চম মানদণ্ড অর্থাৎ সামাজিক নিরাপত্তাহীনতা বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের মাধ্যমে আমি এটি প্রমাণ করে যাব যে যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় নয়, বরং আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এবং আজকের উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হবে না। এখন চলে যাচ্ছি আমি আমার বক্তব্যে। সামাজিক নিরাপত্তা বলতে এমন একটি নিরাপদ বেড়াজাল বোঝায় যার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান করা হয়। আমাদের দেশে বা সমাজে পুরুষদের তুলনায় নারীরা কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আর এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো সামাজিক নিরাপত্তাহীনতা। সামাজিক বিভিন্ন বেড়াজালগুলোর জন্য আমাদের দেশের নারীদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। মাননীয় স্পিকার, সংবিধানের 36 নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের নারী এবং পুরুষের সমানভাবে চলাচল এবং মত প্রকাশের সুবিধা রয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, এখানে প্রশ্নবিদ্ধ বিষয় হলো সামাজিকভাবে নারীরা ঠিক কতটুকু পরিমাণ মত প্রকাশের স্বাধীনতা পেয়ে থাকে। একটি নারী যখন ঘর থেকে বের হয়, সেটি পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা চাকরির ক্ষেত্রে হোক, তাকে তার পরিবার, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সকলে বহু কটূক্তিপূর্ণ কথাকে উপেক্ষা করে তার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। আমাদের গ্রাম অঞ্চলে নারীদের প্রতি এমন অবহেলার দৃশ্য আরো বেশি প্রকট। এছাড়া আমাদের সমাজের নারীদেরকে নিয়ে কুড়িতে বুড়ি, মুখ পোড়া, বন্ধা, মাল, সতী, অসতী, অবলা, অপয়া এমন অসংখ্য কুরুচিপূর্ণ প্রবাদ বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার, বিয়ের ক্ষেত্রে একটি নারীকে নির্দিষ্ট সময়ের পূর্বে তার পরিবার, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী থেকে মানসিকভাবে চাপ প্রদান করা হয়। একটি নারী যে পড়াশোনা করবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে প্রতিষ্ঠিত হবে, সেই সুযোগটুকুই বা সেই ব্যবস্থাটুকু আমাদের সমাজ নারীকে করে দেয় না কখনোই। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যদি নারীর জন্য সমাজের এসব প্রতিবন্ধকতা না থাকতো তাহলে নারী অগ্রযাত্রা আরো কত দূর পর্যন্ত ত্বরান্বিত হতে পারতো। আমাদের সমাজে কখনো যদি নারীদের সাথে কোনো দুর্ঘটনা যেমন ধর্ষণ, নির্যাতন অথবা সাইবার বুলিং এর মতো কোনো একটি সামাজিক অপরাধ ঘটে থাকে, তখন আমাদের সমাজ তার সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করে সেই নারীর গায়ে লাগিয়ে থাকে দুশ্চরিত্রা, বাজারি মেয়ের পোশাকের সমস্যা, অবশ্যই মেয়েটি খারাপ, এসব কুরুচিপূর্ণ ট্যাগ। সমাজের নারীদের জন্য এমন প্রতিবন্ধকতাপূর্ণ পরিবেশ যে শুধু এখন বিদ্যমান তা নয়, প্রাচীনকাল থেকে আমাদের সমাজে এর প্রথা বিদ্যমান। মাননীয় স্পিকার, সমাজে নারীদের কতটা আস্থা কৃষ্টি আছে তার প্রমাণ আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ বাসিনী প্রবন্ধ করলেই বুঝতে পারি। মাননীয় বিরোধী দলীয় সাংসদ, আমরা একটি প্রশ্ন নিব। জি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিরোধী দলীয় সাংসদ যিনি সাইবার বুলিং এর কথা বললেন এবং বললেন যে একটা নারীকে দুশ্চরিত্রা বলা হয় কিংবা তার দিকে আঙুল তোলা হয়, তো এটিকে সে যৌন হয়রানি নয় কি? এই উত্তরটি যদি সে দিয়ে যেতেন। এগুলো কি যৌন হয়রানি নয়? তার প্রতি যে তার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে কিংবা সাইবার বুলিং এর যে শিকার হচ্ছে, এগুলো কি যৌন হয়রানি নয় কি? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমরা একটি বৃহৎ এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি, যার পুরোটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা, যার মধ্যে অবশ্যই আমার নেতা এর আগে বলে গিয়েছেন যে যার মধ্যে অবশ্যই যৌন হয়রানি পড়ে, কিন্তু তা একটি সামান্য মাধ্যম। কখনোই যৌন হয়রানি একটি প্রধান মাধ্যম হতে পারে না নারী অগ্রযাত্রা ব্যাহত করার জন্য। আমি আমার পরবর্তী বক্তব্যে চলে যাচ্ছি।
তবে এত সব প্রতিবন্ধকতার পরও নারীরা বর্তমানে এগিয়ে যাচ্ছে। আমাদের উল্লেখিত যে 5টি মানদণ্ড, শিক্ষার অভাব, নারী ক্ষমতায়নের অভাব, লিঙ্গ বৈষম্য, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিরাপত্তাহীনতা, এসব বর্তমানে বিগত দিনের তুলনায় কিছুটা কমেছে এবং উন্নতি লক্ষণীয়। আমাদের বর্ণিত যে 5টি মানদণ্ড যদি দৃষ্টিপাত করা হয় এবং উন্নয়ন ঘটানো হয়, তাহলে নারীর এই অগ্রযাত্রা কাঙ্ক্ষিত পর্যায় থেকেও আরো উপরে উঠতে পারে, অর্থাৎ শতভাগ উন্নতি সাধিত হবে নারীর অগ্রযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দা তাসলিমা আক্তার বর্ণনা করেন যে ধর্ষণ, বখাটেদের উৎপাত, নির্যাতন ইত্যাদি সত্ত্বেও সার্বিকভাবে সাধারণ শিক্ষা ও পেশাগত শিক্ষা যেমন মেডিকেল, প্রকৌশল এবং কারিগরি সব ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মোট শিক্ষার্থী 50.54% নারী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও এর অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দেশের সর্বোচ্চ সরকারি চাকরির বাজার অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসে ভালো করছে নারীরা। 34তম বিসিএস প্রশাসনে প্রথম হয়েছিলেন মুনিরা চৌধুরী, 36তম বিসিএস প্রশাসনে প্রথম হয়েছিলেন সুবর্ণা শামীমা এবং 39তম বিসিএস এ দেশ সেরা হয়েছিলেন নীলিমা ইয়াসমিন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের অর্থনৈতিক মূলধারার সব কর্মক্ষেত্রগুলোতে নারীদের অবদান বেড়েই চলেছে। বর্তমানে 1,68,00,000 নারী কৃষি, শিল্প ও সেবা অর্থাৎ অর্থনীতির বৃহৎ এই 3টি খাতে কাজ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং উচ্চপদ নারীরা দায়িত্ব পালন করে আছে। মাননীয় স্পিকার, সরকার দল নারী অগ্রযাত্রা ব্যাহত হওয়ার পিছনে শুধুমাত্র যৌন হয়রানি একটি শব্দ দিয়ে খুব চতুরতার সাথে তার পিছনের প্রধান কারণগুলা আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থাকে এড়িয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি, যৌন হয়রানি হলো একটি ফল এবং যার প্রধান উৎস হলো আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা এবং এই উপাদানগুলো হলো শিক্ষার অভাব, নারী ক্ষমতায়নের অভাব, লিঙ্গ বৈষম্য, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর নিরাপত্তাহীনতা, যা আমি এবং আমার দলের সকলে বিশ্লেষণ করে গিয়েছি। মাননীয় স্পিকার, আমি কিছুক্ষণ সময় পেতে পারি? আপনার সময় নির্ধারিত 30 সেকেন্ড আমরা বাড়িয়ে দিয়েছিলাম, সেটি শেষ হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আর কিছু সময় আমি শেষ করছি, আর কিছু সময়। জি। মাননীয় স্পিকার, জ্বর একটি শারীরিক অসুস্থতার ফল, কিন্তু তার পিছনের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ভাইরাস। সুতরাং জ্বরকে নিরাময় করতে হলে যেমন প্রয়োজন ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে নিরাময় করা, ঠিক সেভাবে মাননীয় স্পিকার যৌন হয়রানিকে নিরাময় করতে হলে তার উৎস অর্থাৎ আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থার উন্নয়ন করা প্রয়োজন। সুতরাং মাননীয় স্পিকার, সরকার দলের উত্থাপিত প্রস্তাবটি একেবারেই যুক্তিহীন, কারণ তারা প্রমাণ করতে পারেননি যে কিভাবে শুধুমাত্র যৌন হয়রানি একটি শব্দ নারী অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে, বরং আমি এবং আমার দলের সকলে প্রমাণ করে গেলাম আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা নারী অগ্রযাত্রার প্রধান অন্তরা এবং এর উন্নয়নের মাধ্যমে নারী অগ্রযাত্রা ত্বরান্বিত করা সম্ভব এবং ইতিমধ্যে আমরা দেখিয়ে গেছি। সুতরাং আজকের এই ভার্চুয়াল সংসদে উত্থাপিত প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মারজান সাইদাকে তার সুস্পষ্ট একটি বক্তব্যের জন্য। এবারে গঠনমূলক পর্বের পর থাকছে যুক্তি খণ্ডন পর্ব। প্রথমেই যুক্তি খণ্ডন করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা নওরিন নুসরাত। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যৌন হয়রানি যদি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায় হতো, তাহলে আজকের এই বিতর্কে আমরা যে 6 জন নারী বক্তা আছি, আমাদের কারোরই এখানে উপস্থিত থাকার কথা ছিল না। কিন্তু কেন আছি? প্রতিনিয়ত আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন সাধন করে আমরা ক্রমশ সামনের দিকে ধাবিত হচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যৌন হয়রানিকে যদি আমরা একটি ব্যাধি ধরি তাহলে এর পেছনে অনুঘটক হিসেবে কি কাজ করতে পারে। মাননীয় স্পিকার, 3 জন বক্তার কেউই এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। সেই উত্তর আমি দিয়ে দিচ্ছি। যৌন হয়রানিকে যদি আমরা একটি ব্যাধি কল্পনা করি তাহলে এই ব্যাধির পেছনের কারণটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটি হচ্ছে উৎস এবং যৌন হয়রানি কেবলমাত্র একটি ফল। আমরা যদি এই উৎস নিয়ে কথা বলি, আমরা যদি সমস্যার মূলে যেতে পারি এবং এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি তাহলেই নারী অগ্রযাত্রা সামনের দিকে ধাবিত হবে। মাননীয় স্পিকার, নারী অগ্রযাত্রা এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যেখানে আমরা এটিকে একটি তৈলাক্ত বাঁশ ও বানরের অঙ্কের সাথে সাদৃশ্য খুঁজে পাই। অঙ্কে আমরা দেখতে পাই একটি বানর প্রথম সেকেন্ডে 3 মিটার উপরে ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নেমে যায়। বাঁশটি যদি মসৃণ হতো মাননীয় স্পিকার, তাহলে এই 1 মিটার নিচে নামতে হতো না। একইভাবে নারী অগ্রযাত্রা পথটিও মসৃণ করতে পারে একমাত্র আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন।
মাননীয় স্পিকার তারা আরো বলে গেলেন কর্মস্থলে নারী হয়রানির কথা। আমরা তাকে নারী হয়রানির কথা এবং এরও পিছনে তারা বলেছিলেন সামাজিক নিরাপত্তাহীনতার কথা, যা কিনা আমাদের পঞ্চম মানদণ্ড, এবং এরই মাধ্যমে তারা আমাদের বক্তব্যকেই সুস্পষ্ট করে গেলেন মাননীয় স্পিকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকের যে প্রস্তাব, অর্থাৎ যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এর পেছনে তারা কোনো সুস্পষ্ট যুক্তি দেখাতে পারেননি। কারণ আমরা বলেছিলাম তারা যদি দেখিয়ে যেতে পারেন যে নারীর প্রতি যৌন হয়রানি লক্ষণীয় মাত্রায় বাড়ছে এবং অতীতের তুলনায় বর্তমানে নারীর যৌন হয়রানি ও নির্যাতন বৃদ্ধির ফলে নারীর অগ্রযাত্রার সমানুপাতিক হারে কমে গেছে, তাহলে আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হবে। কিন্তু আমার দলের সংসদ সদস্য স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন উচ্চশিক্ষা, শিল্প, কৃষি, উৎপাদন সহ সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা সামনের দিকে ধাবিত হচ্ছে, এবং এরই মাধ্যমে তারা তাদের উত্থাপিত প্রস্তাবটি প্রমাণ করতে ব্যাহত হয়েছে। এবং আমরা আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ যৌন হয়রানি নয়, আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যেতে পেরেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এবারে সর্বশেষ বক্তা যুক্তি খণ্ডন করবেন সরকার দলীয় নেতা তথা প্রধানমন্ত্রী সাফিয়া স্বর্ণা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একটিবার ফ্লোর প্রদানের জন্য। আজকে আমার সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ছিল যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। আমি এবং আমার সরকার দল সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছি উপাত্ত তথ্যের মাধ্যমে যে যৌন হয়রানি আসলে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়। বিরোধী দলীয় সাংসদ তিনি একটু আগে সাইবার বুলিং এর কথা বলেছিলেন এবং একটি নারীকে যে দুশ্চরিত্রা বলে গালি দেওয়া হয় কিংবা তাকে বলা হয়, এই কথাগুলো বলেছিলেন। তার মানে তারা আমাদের সুরেই সুর মেলাচ্ছেন। এই প্রতিটি জিনিস কিন্তু সে যৌন হয়রানিকেই ইঙ্গিত করে। আপনারা বারবার আপনাদের জায়গা থেকে আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনাদের তথ্য উপাত্ত প্রেরণ করেছেন, কিন্তু আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে সামাজিক প্রেক্ষাপট তখনই নিম্ন পর্যায়ে চলে আসে যখন যৌন হয়রানি জিনিসটি সামনে চলে আসে। বরঞ্চ আর্থসামাজিক প্রেক্ষাপটের দুর্বল অবস্থা নয়, বরং যৌন হয়রানির জন্যই আর্থসামাজিক প্রেক্ষাপট হচ্ছে। তার মানে আপনাকে আগে যৌন হয়রানিতে আসতে হবে, তারপরে আপনি আর্থসামাজিক প্রেক্ষাপটে যেতে পারবেন। ওনারা ওনাদের বক্তব্যের একটা মাঝে বলেছিলেন সামাজিক নিরাপত্তাহীনতার কথা। আমরা সামাজিক নিরাপত্তাহীনতার কথা বলেছি, কিন্তু সেটিও আমরা যৌন হয়রানির জন্যই সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটাও আমরা আমাদের তথ্য উপাত্তে প্রমাণ করে দিয়ে গিয়েছি। এবং আপনি বলেছিলেন যে আমাদের পরিবার থেকে শুরু করতে হবে সবকিছু, নারীর ক্ষমতায়ন করতে হবে। আমাদের নারীরা স্বামী শ্বশুরের খেদমত করছে। স্বামী শ্বশুরের খেদমত কখন করতে যায় একটা নারী? যখন কিনা তাকে যৌন হয়রানির ভয়ে একজন পরিবার থেকে, একটি সমাজ থেকে ভাবা হয় যে তাকে এগিয়ে যেতে দিলে যৌন হয়রানির জন্য সেই নারীটির চরম পর্যায়ের ক্ষতি হতে পারে, তখনই তাকে কিন্তু কম বয়সে কিংবা খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং তখনই তাকে যে স্বামী শ্বশুরের খেদমত করতে হচ্ছে। সুতরাং আমরা সবশেষ যুক্তি তর্কের খাতিরে যুক্তি মিলাতে চাচ্ছি, কিন্তু আমাদের এখানে যারা তিনজন বিরোধী দলীয় নেতা আছেন তারা নিজেরাও মনে মনে জানেন যে আমরা যুক্তি তর্ক মিশিয়ে হয়তো বা বিতর্ক উপস্থাপন করছি, কিন্তু যৌন হয়রানি আসলে নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, আমাদের অগ্রযাত্রার প্রধান অন্তরায়। যদি এই যৌন হয়রানি এই সমাজ থেকে নির্মূল হয়, তাহলেই হয়তোবা আমরা আস্তে আস্তে সব দিক থেকে উন্নতি করতে পারবো এবং আমাদের নারীরা এগিয়ে যাবে। সুতরাং আমি সরকার দলীয় প্রধানমন্ত্রী হিসেবে আমার উত্থাপিত প্রস্তাব যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, এটি যাতে এই ছায়া সংসদে জোর দাবি নিয়ে গৃহীত হয় সেটির দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা পক্ষ এবং বিপক্ষ দলের একটি চমৎকার বিতর্ক উপভোগ করলাম। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের আজকের ছায়া সংসদের বিশেষ অতিথির কাছে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত প্রভাষক শাহিদা আক্তার আশা ম্যাম। আমি ম্যামকে অনুরোধ করছি বিতর্কিতদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ শাম্মী তোমাকে। তুমি অত্যন্ত চমৎকারভাবে আজকে পুরো বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করেছো এবং একই সাথে আমি সকলকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাতে চাই এবিএন পেজ কর্তৃপক্ষকে, যারা আসলে মস্তিষ্কের যে চর্চা, আমাদের মস্তিষ্কের চর্চার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিতর্ক।
সেই বিতর্কের যে প্ল্যাটফর্মটা ওনারা তৈরি করে দিয়েছেন, আমাদের বিতার্কিকরা আজকে সুযোগ পেয়েছেন এবং চমৎকার ভাবে তারা বিতর্ক প্রতিযোগিতাটি সম্পূর্ণ করলেন। সেই সুযোগটি প্রদানের জন্য ইন্ডিয়ান প্রেস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অভিনন্দন জানাই আজকের বিতর্কের উভয় দলের প্রত্যেক বিতর্কিককে। তারা এত চমৎকার ভাবে নিজ নিজ অবস্থান থেকে তাদের অকাট্য যুক্তি তুলে ধরেছেন এবং আমি আসলে মুগ্ধ হয়েছি তাদের যেভাবে তারা সাবলীল উপস্থাপন করেছেন। তারা তাদের প্রত্যেকের নিজ নিজ জায়গার তথ্যকে চমৎকার করে বিশ্লেষণ করেছেন। এটি সত্যি আমাদের স্বপ্ন দেখায়। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা জানি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের এই বিতর্কের মঞ্চে যাদের দেখলাম, যাদের বিতর্ক আমরা উপভোগ করলাম, তারা আমাদের আগামী দিনের কান্ডারি, আমাদের বিশ্ববিদ্যালয়কে নিঃসন্দেহে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। এখন স্বামী যদি আলোচনার কথা বলেন, আমি বিতর্কের বিষয় নিয়ে আলোচনা তো বটে, কিন্তু আজকে নারী দিবস, সামগ্রিক অর্থে নারী দিবস নিয়ে কিছু দু চারটে কথা বলার ইচ্ছা পোষণ করছি। স্বামী দেখেন, আপনি আজকে পৃথিবীর যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ক্যালেন্ডারের পাতার প্রত্যেকটা দিনই কিন্তু কোনো না কোনো দিবস হিসাবে পালিত হচ্ছে। আমাদের বর্তমান পৃথিবীর প্রত্যেকটি দিনই কোনো না কোনো দিবস হিসাবে পালিত হচ্ছে। এখন স্বতন্ত্রভাবে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এই দিবসটি পালনের তাৎপর্য কি? কেন আমরা দিবসটি পালন করছি? এই দিবসটি থেকে আমরা কি আকাঙ্ক্ষা পোষণ করছি? এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কথা বলা জরুরি। আমি নারী দিবসকে যেভাবে দেখি বা নারী দিবস সম্পর্কে আমি যেটি বলি সেটি হচ্ছে নারী দিবস মূলত নারীত্বের উৎসব। হ্যাঁ, আমি আবার বলছি যে নারী দিবস হচ্ছে নারীত্বের উৎসব। কেন নারীত্বের উৎসব? কারণ এই দিনটিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি যেটাই বলেন না কেন, যে রাজনীতি, অর্থনীতি, সকল দর্শনের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি বিভিন্ন অঙ্গনে আমাদের নারীদের যে কৃতিত্ব, আমাদের নারীদের যে কীর্তি, যে সাফল্য, সেই সাফল্যকে কুর্নিশ জানানোর একটি দিন, সেই সাফল্যকে, কৃতিত্বকে স্বীকৃতি জানানোর একটি দিন। এই দিনটি নিঃসন্দেহে আমাদের নারীত্বের উৎসবের একটি দিন। এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে কি সমস্ত কিছু এই একটি দিনকে ঘিরেই? আমরা আজকে দেখেছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আমাদের গণমাধ্যমগুলোতে সকল জায়গায় সকলে নারীকে শুভেচ্ছা জানিয়েছেন, নারীর জন্য শুভকামনা জানাচ্ছেন। ঠিক আছে, সবকিছু গ্রহণযোগ্য, কিন্তু সমস্ত কিছু কি একটি নির্দিষ্ট দিনকে ঘিরে? যদি তাই হয় তাহলে বলবো এটি হতাশা ব্যঞ্জক। আসলে বাকি বছরের বাকি যে 364 দিন রয়েছে, সেই 364 দিনও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। কি বিষয়ে সজাগ থাকতে হবে? আমাদের সজাগ থাকতে হবে যে নারীর অধিকার আদায়ের জন্য, লিঙ্গ বৈষম্যের দূর করে সমতা আনয়নের জন্য আমাদের সরকারি, বেসরকারি বিভিন্ন পর্যায়ে যে নীতিগুলো আমরা নির্ধারণ করছি, যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, সেগুলো সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, আমাদের দেশে যে আইন রয়েছে সেই আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তবেই আসলে আমাদের নারী দিবসের যে উদ্দেশ্য, আমাদের নারী দিবসের যে লক্ষ্য, সেটি কিন্তু অর্জিত হবে। সামনে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু অনস্বীকার্য যে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বিবেচনায় আনি, তাহলে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বা অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বর্তমান বাংলাদেশে কিন্তু নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন নারীকে দেখছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে, আমরা নারীকে দেখছি রাজনীতি থেকে শুরু করে প্রশাসনে, বিচার বিভাগে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। আমরা করোনার সময় দেখেছি, করোনার অতিমারীর যে সময়টা আমরা অতিবাহিত করছি সে সময় দেখেছি চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিকতায়, সকল জায়গায় নারীর যে দীপ্ত পদচারণা, যে দৃঢ় প্রত্যয়, সে প্রত্যয় কিন্তু সমাজকে এগিয়ে যেতে দেখেছি। এখন এই যে এত আত্মতুষ্টি নির্ভর কথা আমি বলছি, এই আত্মতুষ্টিতে যদি আমি বিভোর থাকি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই যে উল্লেখযোগ্য যে কথাগুলো, যে অর্জনগুলোর কথা বলছি, এই প্রদীপের নিচে কিন্তু অন্ধকার লুকিয়ে আছে। আমার সমাজের যে নারীর অগ্রযাত্রার যে পথচলা, যে মিছিল, সেই মিছিলে কিন্তু নারীর উল্লেখযোগ্য অংশকে আমরা সামিল করতে পারিনি। আমরা এখনো সুবিধা বঞ্চিত নারীকে অবহেলিত হতে দেখছি, অবদমিত হতে দেখছি। এই যে অবহেলা, এই যে অবদমন, এই যে নারীর পিছিয়ে থাকা, এই সমস্ত কিছুর পেছনে কারণটি কি? কিন্তু আজকে আমাদের যে বিতর্ক আমরা উপভোগ করলাম, সেই বিতর্কে আমরা দেখেছি
বলছেন, আপনার আমাদের বিতার্কিকরা খুব চমৎকার ভাবে বলেছেন যে নারীর যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় বাধাগুলো কি, অন্তরায়গুলো কি। এই অন্তরায়গুলো আমরা আমরা নারী দিবসের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে কি দেখেছিলাম? আমরা যে ইতিহাসের উপর দাঁড়িয়ে আজকে নারী দিবস পালন করছি, সেখানে দেখেছি নারীর মজুরি বৈষম্য, কর্মঘণ্টা, তোমার কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের অভাব, এই সমস্ত কিছু। কিন্তু বর্তমান বিশ্বে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে এর সাথে নারীর এগিয়ে চলার বাধা, নানান ধরনের বাধা কিন্তু সংযুক্ত হয়েছে। এখন সাইবার যুগ, আমরা দেখছি নারীকে প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হতে। আমাকে বলতেই হবে যে বর্তমান বাংলাদেশে নারীর উন্নয়ন যেমন হয়েছে, ঠিক তেমনি নারীকে প্রতিনিয়ত নানান সহিংসতার সম্মুখীন হতে হচ্ছে, যেটি কিন্তু কাম্য নয়। এখন এই সমস্ত বাধা, এই সমস্ত অন্তরায় যে আমাদের বিরাজমান রয়েছে, বিদ্যমান রয়েছে, তার পেছনে যে কারণগুলি আছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নারীর নিরাপত্তাহীনতা, যৌন হয়রানি। এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ, এবং এই কারণের কারণেই নারী যতটুকু স্বাবলম্বী হয়েছে, নারী আজ চার দেওয়ালের বাইরে বিচরণ করছে, তাদের এই বিচরণ কিন্তু হুমকির মধ্যে পড়ছে। তো সেই গুরুত্বপূর্ণ কারণগুলো নিঃসন্দেহে রয়েছে, কিন্তু তার সাথে যে বিষয়টা আমাকে বলতে হবে সেটি হচ্ছে শতাব্দীর পরে শতাব্দী থেকে শতাব্দী আমাদের যে সমাজের যে বহুল চর্চিত পুরুষতান্ত্রিক মানসিকতা, সেটি কিন্তু পরিবর্তন আমরা হতে দেখছি না। আমরা কিন্তু দেখছি না আমাদের সমাজে বিদ্যমান যে বৈষম্যমূলক নানান প্রথা, সেই প্রথাগুলোর বিলুপ্তি কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি না আমাদের সমাজের নানান নিয়ম কানুন, কুসংস্কারের বেড়াজালে নারীকে আবদ্ধ রাখার যে মনোকামনা, সেই মনোকামনার উন্নয়ন কিন্তু আমরা দেখছি না। এই সমস্ত কারণগুলো একত্রিত হয়েই মূলত নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এগুলো সমস্ত কারণের একটি সমষ্টি। এখন আমি একটি বিষয় খুব গুরুত্ব সহকারে উল্লেখ করতে চাই। আমি কিছুক্ষণ আগেই বললাম যে পুরুষতান্ত্রিক মানসিকতা। এখন কথা হচ্ছে এখানে খুব স্পষ্টভাবে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন। কিন্তু আমরা নারীর অধিকার আদায় বা নারীর অগ্রযাত্রা, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এর পেছনে যদি পুরুষ বিদ্বেষকে ঘিরে ধরি, অর্থাৎ আমাদের দৃষ্টি যদি পুরুষ বিদ্বেষের দিকে যেয়ে পড়ে, তাহলে সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত হবে। কেন অনাকাঙ্ক্ষিত হবে? কারণ নারীর অধিকার আদায়ের যে আন্দোলন, নারীর অধিকার আদায়ের যে চাওয়া, দাবি, সেটা কখনো পুরুষ বিদ্বেষ কেন্দ্রিক হতে পারে না। আমাদের চারপাশে আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের স্বামী, আমাদের বন্ধু রূপে যে সকল সহমর্মী পুরুষ রয়েছেন, তারা কিন্তু আমাদের এই অগ্রযাত্রাটিকে ত্বরান্বিত করছেন। নারী পুরুষ কিন্তু একে অন্যের পরিপূরক, নারী পুরুষ একে অন্যের পরিপূরক, কোনো অবস্থাতেই প্রতিদ্বন্দ্বী নয়। সুতরাং পুরুষ নারী সকলে মিলে আমাদের নারীদের অগ্রযাত্রার পথে যে সকল বাধা বিপত্তি জগদ্দল পাথরের মতো বসে গিয়েছে, এই জগদ্দল পাথরকে সরাতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং নারী পুরুষের সমতা, নারী পুরুষের অধিকার, সমান অধিকার, বৈষম্য নিরসন, এই সকলের পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং পুরুষ বিদ্বেষ, এই দুইটিকে একটু পৃথকভাবে বিশ্লেষণের দাবি রাখে মূলত। এবার আরো একটি বিষয়ের দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করতে চাই, সেটি হচ্ছে নারীর যে অগ্রযাত্রার কথা আমরা বলছি, নারীর ক্ষমতায়নের কথা বলছি, এই নারীর ক্ষমতায়নের পেছনে, নারীর অগ্রযাত্রার পিছনে অন্য নারীর ভূমিকাটা কি, এটি আমাদের খেয়াল করতে হবে, দেখতে হবে। দেখুন, নারীর জন্য নারীর মায়া হবে। একজন নারীর চোখে যদি পানি আসে, একজন নারীর চোখে যদি জল আসে, অন্য নারী সেটি মুছে দেবে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা এই নারীরাই অনেক সময়, অনেক ক্ষেত্রে নারীর অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়াই। আমরা নারীরাই আরেকজন নারীর চোখের জলের কারণ হয়ে দাঁড়াই। এটি কিন্তু অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমরা দেখছি নারী যখন নারী শাশুড়ি, যা, ননদ, এমনকি নারী কর্মক্ষেত্রে যখন যাচ্ছেন তখন তার কর্মক্ষেত্রের সহকর্মী, নারী যখন তার বান্ধবী, তার প্রিয়তম সঙ্গী, এই সমস্ত নারীকুল রয়েছেন, তারাই কিন্তু তাকে নানান ভাবে হেয় করছেন, নানান ভাবে তাকে পেছন থেকে টেনে ধরার যে মানসিকতা, সেটি পোষণ করছেন।
এটি কিন্তু আমাদের নারীর উন্নয়নের পথে, নারীর অগ্রযাত্রার পেছনে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক ভূমিকা পালন করছে, যেটি হওয়া উচিত ছিল না। আবার লক্ষ্য করুন, একটি একটি সমাজের নারীর প্রতি যে নেতিবাচক মনস্তত্ত্ব রয়েছে, এটি পরিবর্তনের জন্য প্রথম যে ধাপটা, সেই ধাপটি হচ্ছে কিন্তু পরিবার। কারণ কি? কারণ পরিবার থেকেই মানুষের সাহসী যে সূর্য, সেটির কিন্তু উদয় হয়। এখন এই পরিবার থেকে যে শিক্ষাটা দেওয়া হবে, সেই শিক্ষাটা কে দেবেন? সেই শিক্ষাটা দিবেন আমার বাবা, আমার মা। আমার মা কিন্তু একজন নারী, সুতরাং মায়ের ভূমিকা, একজন নারীর ভূমিকা কিন্তু এখানে অগ্রগণ্য। তিনি যদি তার সন্তানকে শিক্ষা দেন যে মানুষ শুধুই মানুষ, তাকে নারী, তাকে পুরুষ এইভাবে বৈষম্যমূলক দৃষ্টিতে দেখার কিছু নেই। নারী, সেই মা যদি তার সন্তানকে শিক্ষা দেন, আমাকে তুমি যেভাবে সম্মান করছো ঠিক সেভাবে সম্মান করো পথে হাঁটা মেয়েটিকে, তোমার বোনকে, পাশের বাড়ির মেয়েটিকে, তবে কিন্তু ওই সন্তান ছোটবেলা থেকে নারীকে সম্মান করতে শিখবে। সুতরাং নারীর বৈষম্য বলেন বা নারীর নির্যাতনের কথাগুলো বলেন, ঘটনা বলেন, যাই বলেন না কেন, এর পেছনে কিন্তু আমাদের অনেক ভূমিকা রয়েছে। আমাদের নারীকে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে নারী দিবসে আমরা সবাই প্রত্যয় গ্রহণ করি, আমরা নারীরা প্রত্যয় গ্রহণ করি, অঙ্গীকারবদ্ধ হই যে আমরা নারীরা আরেকজন নারীর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না, আরেকজন নারীর সহকর্মী হিসেবে, শক্তি হিসেবে তার পথ চলার প্রেরণা হয়ে দাঁড়াবো। এটি আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আবার দেখুন, আমাদের যে বিতার্কিকরা আছেন, তারা খুব চমৎকার ভাবে সাইবার বুলিং এর কথা বলেছেন। আমি এই বিষয়টাতে একটু আলোকপাত করতে চাই, কারণ নারী নির্যাতন বলেন বা নারীর যৌন হয়রানি বলেন, যাই বলেন না কেন, এর সাথে কিন্তু সাইবার বুলিং এখন একটা নতুন মাত্রা যোগ করেছে। এই সাইবার বুলিং এর ক্ষেত্রে আমরা কি দেখছি? সাইবার বুলিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা নারীরা সাইবার জগতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানান ভাবে হেয় প্রতিক্রিয়া করছি। এখন আমার যারা পুরুষ ভাইরা আছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের কাছে প্রশ্ন হলো, যখন আমরা মা শব্দটা শুনি, আমরা নারী পুরুষ যেই হই না কেন, আমরা যখন মা শব্দটা শুনি, তখন আমাদের হৃদয় জুড়ে, আমাদের মন জুড়ে একটা শ্রদ্ধার ছবি ভেসে ওঠে। এখন আপনার চোখ জুড়ে যে শ্রদ্ধার ছবিটি ভেসে উঠছে, যে মাকে আপনি চিন্তা করছেন, সে মাও কিন্তু আপনার বাবার প্রিয়তমা স্ত্রী, সেই মা কিন্তু কারো কোনো ভাইয়ের বোন, সেই মা কিন্তু কারোর বন্ধু। তো এই মা, আপনি আপনার মাকে যখন আপনি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন, আবার কিছুক্ষণ পরে যে, এটা কিন্তু সকল পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যখন কিছুক্ষণ পরে যে আপনি সাইবারে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো একটিতে যে একজন নারীর সম্পর্কে অরুচিকর মন্তব্য করছেন, আমরা লক্ষ্য করি স্ত্রীকে নিয়ে, নারীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে প্রতিনিয়ত নানান ধরনের অরুচিকর মন্তব্য করা হচ্ছে, নানান ধরনের ট্রল করা হচ্ছে। তখন কি আপনি একবারও কল্পনা করেছেন যে আপনি কারোর বোনকে, কারোর স্ত্রীকে, কারোর প্রেয়সীকে অপমান করছেন, অবমাননা করছেন, এবং এটি কোনো না কোনো ভাবে আপনার মাকে অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে? তাহলে আপনি তার মানসিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। আপনার মাকে ঠিক যেভাবে আপনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন, ঠিক একই ভাবে আপনি সামনের, আপনার চারপাশের জগতের যত নারী আছেন তাদেরকেও শ্রদ্ধা করতে শিখুন। মনে রাখবেন, আপনি শ্রদ্ধা করলে আপনি নিজেও শ্রদ্ধা ফিরে পাবেন। এটি প্রকৃতির নিয়ম, এটি প্রকৃতির নিয়ম। এখন এটি হলো পুরুষের বিষয়। শাম্মী, আমি কি কিছু কথা বলতে পারি? আরো কিছু কথা বলতে চাচ্ছি। জি জি, অবশ্যই আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ শাম্মী, আরেকটা যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, আমরা নারীরাও নারীর অধিকার আদায়ের কথা যখন বলি, যখন আমরা নারীর অগ্রযাত্রার কথা বলি, অনেক সময় কিন্তু ভুল ব্যাখ্যা প্রদান করে থাকি, আমরা অনেক সময় অপব্যাখ্যা প্রদান করে থাকি। সকলে নয়, অনেক ক্ষেত্রে এটি ঘটে থাকে। কেমন ভাবে ঘটে থাকে? আমরা মনে করি যে নারীর অধিকার নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাকে হয়তো ঋতুস্রাবের বিষয়টি জানান দিতে হবে, আমাকে হয়তো অতি আধুনিক পোশাকে, অতি আধুনিক মননশীলতা নিয়ে পরিচালিত হতে হবে, আমাকে হয়তো অশালীন ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এই যে আমাদের মনোভাব, এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু নারীবাদের অপব্যাখ্যা বা নারীর অধিকার আদায়ের যে আমাদের মিছিল, আমাদের যে লক্ষ্য, সেটির অপব্যাখ্যা। আমাদের নারীদেরকেও বুঝতে হবে যে নারী অধিকার, নারী নির্যাতন বন্ধে কোনটি আমাদের কাম্য, কোনটি আমাদের প্রয়োজন এবং কোনটি এর অন্তর্ভুক্ত নয়, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে। আবার দেখুন, লক্ষ্য করুন,
আমরা আমরা সবসময় বলছি যে আমাদের নির্যাতন বন্ধ করা হোক, আমাদের নারী নির্যাতন বন্ধ করা হোক, নারীর অধিকার নিশ্চিত করা হোক। তখনও কিন্তু আমি নারীদের উদ্দেশ্যে বলবো যে অধিকার অর্জন করা বা অধিকার আদায় করা কিন্তু অনেক সহজ। আমার চারপাশে যে মানুষগুলো আছে সকলের সহযোগিতায় হয়তো আমার হাতে অধিকার পৌঁছে দেওয়া হলো, কিন্তু এই অধিকার সংরক্ষণ করবেন কিভাবে, এই অধিকার আপনি ভোগ করবেন কিভাবে, সেটি কিন্তু আপনার উপরে বর্তাবে। আপনি আপনার অধিকারকে ভোগ করতে চাইলে, আপনি আপনার অধিকারকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, এবারে যে আমাদের থিমটা আছে চুজ টু চ্যালেঞ্জ। এই যে চ্যালেঞ্জ নেওয়ার কথা বলা হচ্ছে, চ্যালেঞ্জটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে। কোন যোগ্যতা? জ্ঞানে গুণে কর্মে আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে। আপনাকে আত্মনির্ভর হয়ে 10 জনের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখবেন, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা যদি বৃদ্ধি পায়, আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তবে ভিড়ের মাঝে আপনাকে আর খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না, বরং ভিড় কিন্তু আপনাকে অনুসরণ করতে থাকবে। আপনাকে যে অধিকার দেয়া হচ্ছে, আমাদের আমাদের রাষ্ট্র বলেন, আমাদের সমাজ বলেন, আমাদের ধর্ম বলেন, নারীকে সম্মান দিচ্ছে, সম্মান দেওয়ার কথা বলছে, সেই অধিকার কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন, ভোগ করতে পারবেন। সুতরাং আমাদের নারীদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে নিজেকে প্রস্তুত করা, নিজের স্কিল গুলোকে ডেভেলপ করা। হ্যাঁ, আমরা কর্মে গুণে অনন্য হতে চাই, আমাদের এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। আবার দেখুন, ধর্মের কথা যদি বলি, আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে অবদমন করা হয়, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সকল ধর্ম কিন্তু নারীকে সম্মান দিয়েছে, সকল ধর্ম। আমরা যদি ইসলামের কথা বলি, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে সেটি কিন্তু সেই জাহেলিয়াতের যুগ থেকে নারীদের অবস্থানের দিকে যদি তাকাই, আমরা কিন্তু জানতে পারি। আমরা হিন্দু ধর্মে কি দেখেছি? আমরা হিন্দু ধর্মে দেখেছি যে তারা নারী রূপকে প্রতিমা হিসেবে গ্রহণ করেছেন, হ্যাঁ, দেবতার আরেকটি রূপ হিসেবে গ্রহণ করেছেন। আমরা যদি বৌদ্ধ ধর্মের কথা বলি, বুদ্ধ কিন্তু বলেছেন যে নারী শীলবান নারী, জ্ঞানী নারী, গুণবতী নারী সমাজের সম্পদ। তো এই যে প্রত্যেকটি ধর্ম আমাদের নারীকে সম্মান দিতে শেখাচ্ছে, সেখানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে অবদমন করার কিন্তু কোনো সুযোগ নেই। এবং দেখেন, আপনার রাষ্ট্র কিন্তু আপনাকে দেয়নি। রাষ্ট্র দেখেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপট বলি, বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার সর্বোচ্চ চেষ্টা করছে নারীকে এগিয়ে নিয়ে যাবার। হ্যাঁ, প্রতিকূলতা থাকবে, রাষ্ট্রের নিজের একটি একটি কাঠামো আছে, রাষ্ট্রের নিজের কিছু লুপহোল আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু সে চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগেও কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী নির্যাতন যে আইনটিকে কিন্তু সংস্কার করতে দেখেছি। রাষ্ট্র, ধর্ম, আমাদের সহমর্মী পুরুষ বন্ধুরা যারা আছেন, আমাদের বাবা ভাই, সকলে যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে কিন্তু আমাদের এই নারী নির্যাতন বন্ধ হবে, আমাদের নারীদের যে অগ্রযাত্রা সেটি আরো অগ্রগামী হবে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটি কথা আমাকে বলতে হবে, যে যেহেতু আমি নিজে আইনের শিক্ষার্থী, আইনের ছাত্রী, সেক্ষেত্রে আইনের বিষয়টি একটু বলতে চাই। সেটি হলো যে অপরাধী এবং এর কিন্তু কোনো লিঙ্গ দিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই। যিনি অপরাধী, তিনি যদি নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, অপরাধ অনুযায়ী তার সাজার ব্যবস্থা করতে হবে। এখন আমাদের যে আইনগুলো প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, আমরা দেখেছি সর্বোচ্চ বিধান, মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত সূক্ষ্মতার সাথে আমাদেরকে প্রয়োগ করতে হবে। কেন? কারণ আইনের প্রয়োগের কারণে আমরা এতদিন, আইনের প্রয়োগ বলবো না, আইনের ভুল প্রয়োগের জন্য আমরা এতদিন যেই চাবুকটা নারীর উপরে পড়তে দেখেছি, যে চাবুক দিয়ে নারীকে নির্যাতন করা হয়েছে, সেই চাবুকটা যেন আবার নতুন করে পুরুষের উপর নির্যাতনের কারণ না হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু চাই না আমাদের সমাজে নারী পুরুষ কারোর প্রতি কোনো ধরনের বৈষম্য করা হোক। হ্যাঁ, নারী দিবসের আমাদের যে চাওয়া, সে চাওয়াটি হচ্ছে একটি সমতার বিশ্ব, একটি সমতার পৃথিবী, যেখানে নারী পুরুষ সকলের নির্বিশেষে সমান তালে আমাদের সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করব, আমরা একে অপরের সহযোগী হয়ে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাব।
আমি যদি আমার আলোচনার একেবারে আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, এর জন্য দুঃখিত। একেবারে শেষের দিকে এসে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই যে নারীর অধিকার বা নারী নির্যাতন বন্ধ করে নারী দিবসের যে তাৎপর্য, সেটাকে যদি অর্থবহ করতে চাই তাহলে কি করতে হবে? আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে প্রধান যে কাজটি আমরা নারীরা করব, সেটি হচ্ছে আমরা নারীরা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের দক্ষতা বৃদ্ধি করব। আমি আজ যে বিষয়টি জানি না, আমার প্রত্যয় যেন হয় আমি আগামী এতদিনের মধ্যে সেই জিনিসটিকে আয়ত্ত করব। দেখুন এখন কিন্তু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমরা 5 বছর আগে কি দেখেছি, 10 বছর আগে কি দেখেছি, এখন প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে অনেক বেশি এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে নারীর কিন্তু পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, নারীকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাদের যে সামাজিক কাঠামো, আমি যে কথাটি প্রথম দিকে বলেছিলাম যে আমাদের বহু শতাব্দীর পর শতাব্দী আমাদের সমাজে নারীকে অবদমন করে রাখার যে চর্চা, এটি থেকে বের হয়ে আসতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই, এবং এটি মুখ্য বলে আমি মনে করি। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেটি শুরু হোক পরিবার থেকে, শুরু হোক আমার মাকে দিয়ে, আমার বাবাকে দিয়ে। এরপরে রাষ্ট্রের কি দায়বদ্ধতা আছে? দেখুন, রাষ্ট্রকে শুধু রাষ্ট্র বলবো না, সরকার বলবো না, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কিন্তু 3 ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কেমন? প্রথমটি, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, মধ্যম মেয়াদী পরিকল্পনা করুন, এবং আপনি স্বল্প মেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করুন। কিভাবে আপনি নারীর উন্নয়ন নিশ্চিত করবেন, কিভাবে আপনি নারী নির্যাতন দমন করবেন, এই বিষয়গুলো কিন্তু সরকারিভাবে বেসরকারিভাবে সুনিশ্চিত হতে হবে। এবং আমরা স্বপ্ন দেখি সেই বিশ্বের, যেখানে সেই বাংলাদেশে, যেখানে আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানেরা এই পৃথিবীটাকে একটা নিরাপদ মাতৃকোল হিসেবে ভাবে। এবং আমরা স্বপ্ন দেখি সকলের, নারী পুরুষ সকলের সম্মিলিত একটি সুনিশ্চিত সুন্দর ভবিষ্যতে। আমাদের নারী দিবসের তাৎপর্য অর্থবহ হোক, অর্থপূর্ণ হয়ে উঠুক, এ কামনা করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শাহিদা আক্তার আশা ম্যামকে তার মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। এবারে আমরা ফলাফলের দিকে যেতে চাই। তো ফলাফল ঘোষণার পূর্বে আমি আবারও একটুখানি বলে নিই, আমাদের আজকের বিজয়ী দল এবং সেরা বক্তা নির্বাচিত হবেন দর্শক ভোট এবং মডারেটর প্যানেলের বিচারের ভিত্তিতে। ফলাফল ঘোষণার পূর্বে আমি হা না ভোট নিয়ে নিতে চাই। আজকের ছায়া সংসদের উত্থাপিত প্রস্তাব যেটি ছিল যৌন হয়রানি নারী অগ্রযাত্রার প্রধান অন্তরায়, যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হ্যাঁ। যে দল প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হ্যাঁ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হ্যাঁ। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যে দল প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না। আমরা হা এবং না ভোট পেয়ে গেলাম। এবারে সম্মানিত মডারেটর প্যানেল এবং দর্শক ভোটের মাধ্যমে আমরা আজকের ফলাফলটি গ্রহণ করব। আজকের এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে এই ছায়া সংসদে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। না জয়যুক্ত হবার কারণে আমাদের আজকের ছায়া সংসদের বিরোধী দল অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে বিজয়ী ঘোষণা করছি। অভিনন্দন রইল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল তথা বিরোধী দলকে। তবে আরো বেশি অভিনন্দন রইল দেশরত্ন শেখ হাসিনা হলকে তাদের চমৎকার বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং আমাদের আজকের এই ছায়া সংসদের সেরা বক্তা আমরা নির্বাচিত করেছি, এবং বলা যেতে পারে অলৌকিকভাবে আমরা আজকের সেরা বক্তা পেয়েছি। সেটা হচ্ছে যৌথভাবে তাদের নাম ঘোষণা করছি, নওরিন নুসরাত এবং মারজান ছাইদা আজকের ছায়া সংসদের সেরা বক্তা, দুজন সেরা বক্তা। আমি সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের ছায়া সংসদের বিজয়ী দল এবং সেরা বক্তা যে দুজনকে আমরা পেয়েছি তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করব। তবে সেটা বর্তমান করোনা পরিস্থিতির জন্য সম্ভব হয়ে উঠছে না, সুতরাং
বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হলে আমরা পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ছায়া সংসদ। ধন্যবাদ সকলকে। সকলকে ধন্যবাদ।